চলছেই জ্বালানি তেলের ভোগান্তি, দাম বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর। সংকট আরও তীব্র হওয়ার আগেই পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। হামের ভয়াবহতা, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামে আরও ৩ শিশুর মৃত্যু। সিলেট সহ কয়েক জায়গায় শঙ্কাজনক পরিস্থিতি। সরকার ব্যর্থ, জনরায়কে অস্বীকার ফ্যাসিবাদেরই নামান্তর, বলেছেন ডাক্তার শফিক। জামাত, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ বিরোধী অভিযোগ বিএনপি নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকারের এমন দাবির মাঝেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। শুভম আফুজের রিপোর্ট। লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা, কয়েক সপ্তাহ ধরেই এমন ভোগান্তিতে জ্বালানি তেল কিনতে হচ্ছে রাজধানীর মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। টিকিট না হলে তেল পাবেন না। রাজধানীর পরিবাগে মেঘনা পেট্রোল পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হলেও লম্বা লাইন, কয়েক ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ অনেকের। আমি সকাল 10টায় সিরিয়াল দিছি, কাটাবন পর্যন্ত হ্যাঁ, সকাল 10টায়, 1:45 বাজে এই টাইম পর্যন্ত আমরা সিরিয়াল দাঁড়িয়েছিলাম। দীর্ঘ 2 ঘন্টার মতো সিরিয়ালে ছিলাম, তারপরে আমি 600 টাকার তেল পেয়েছি এইমাত্র। আমাদের দাবি আমাদের আনলিমিটেড তেল দেওয়া হোক। 450 টাকা নেওয়ার পরে ফুল হয়ে গেছে, আমার তো প্রয়োজন ছিল না। ভাই আমি রাইড শেয়ার করি, আমি কালকে রাত্রে 1 ঘন্টা 45 মিনিট পাম্পে ছিলাম, যার কারণে আমি তেল পাই না। আজকে আমি তেল নিয়েছি যাতে আমি 4 দিন চালাইতে পারি। আমি রাইড শেয়ার করি। তেল দাঁড়াই নিতে আসছে সবাই, ট্যাঙ্কি অলমোস্ট 70% ফুল। 600 টাকার আমার লিমিট, 400, 450, 500 টাকা ট্যাঙ্কি ফুল হয়ে দিতেছে। কেউ যদি নেয় এইভাবে তেল, তো আর আমাদের কিছু করার নেই, কিন্তু আমাদের প্রয়োজন দেখে আমরা আসছি। আমরা তো চাকরি করি, ড্রাইভারি চাকরি করি, ঠিক আছে, তা আমাদের একটু বেশি নিয়ে রাখতে পারলে আমাদের জন্যই ভালো। পেট্রোল পাম্পের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, অনেকে চাহিদা না থাকলেও তেল নিতে আসেন। সংখ্যায় এরা 60%-এরও বেশি। সরেজমিনে এর সত্যতাও মিলে। মোটরসাইকেলে 3 লিটার দেওয়ার পরে মোটরসাইকেল ফুল, তাও তেল নিচ্ছে। গাড়িতে আমরা 10 লিটার করে দিচ্ছি, তারপরও 5 লিটার যাওয়ার পরে ফুল। মানুষের যেই প্রবণতাটা সৃষ্টি হয়েছে এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে, না হয় এই দীর্ঘ সারি, এই মানুষের ভিতরে গুজব, এটা কমবে না। পেট্রোলের 100% এবং অকটেনের 80% দেশীয় উৎপাদন হলেও গ্রাহকদের আতঙ্ক ও উদ্বেগকে বর্তমান সংকটের জন্য দুষছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। অকটেন প্রায় 1,500 টন দিচ্ছে গভর্নমেন্ট পার ডে, 1,500 টন। এটা অরিজিনাল চাহিদা 1193 টন, ওনারা তো প্লাস করছে। এখন অলমোস্ট 1,500 টন তেল দিচ্ছে প্রতিদিন। তো 1,500 টন যে প্রতিদিন দিচ্ছে, মানুষ তো চাইতেছে 6,000 টন। এই 6,000 টনের বেটা আনবে কোথেকে? কাজে সরকারের দোষ দিয়ে লাভ নেই, আমার দোষ দিয়ে লাভ নেই। এটা মানুষের প্যানিক ব্যাংক টেন্ডেন্সি থেকে বেরোতে হবে, হোল্ডিং টেন্ডেন্সি থেকে বেরোতে হবে। জ্বালানি তেলের এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান সংশ্লিষ্ট সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সংকটের কারণে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বাংলাদেশে এখনও দাম বাড়ানো হয়নি উল্লেখ করে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারকে উচ্চ মূল্যে জ্বালানি কিনতে হচ্ছে, তাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন। শুক্রবার চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে ইয়াং ওয়ান কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত ইয়াং ওয়ান চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামের আওতায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, মধ্যপ্রাচ্য বাদেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল ও গ্যাস কেনা হচ্ছে। এ সময় সবাইকে জ্বালানি সাশ্রয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়টির 16 শিক্ষার্থীকে বিশেষ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে স্কলারশিপ দেওয়া হয়। জ্বালানির মূল্য নিয়ে আলাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। কারণ সরকারি তহবিল যদি এইভাবে উচ্চ মূল্যে ক্রয়ের মাধ্যমে যে খালি হয়ে যায়, তাহলে তো আমরা জনগণের কাছে যে কথাগুলো বলেছি, যে সমাধানের কথা বলেছি, সেই সমাধানগুলো দিতে পারবো না।
জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আগেই সরকারকে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এক্ষেত্রে আমদানির নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ সাশ্রয়ের উপর জোর দিচ্ছেন তারা। দীর্ঘমেয়াদী চুক্তির বদলে বাজার ভিত্তিক দাম নির্ধারণ এবং সিস্টেম লস কমানোরও পরামর্শ তাদের। পরিস্থিতি সামাল দিতে না পারলে দারিদ্র্য বেড়ে যেতে পারে 10%, এমন শঙ্কাও বিশেষজ্ঞদের। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইরান ইসরায়েল যুদ্ধের ডামাডোলে বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি জ্বালানি তেলের দাম। যুদ্ধের আগে বিশ্ববাজারে যেখানে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল $60, সেখানে বর্তমানে দাম ছাড়িয়েছে $110। ধারণা করা হচ্ছে যুদ্ধ দীর্ঘ হলে পাগলা ঘোড়ার মতো ছুটতে পারে অপরিহার্য এই জ্বালানির বাজার। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একক আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে আপনি জ্বালানি নিরাপত্তা করা যায় না। আপনাকে জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। জ্বালানি সার্বভৌমত্ব মানে হলো বিদ্যুৎ উৎপাদনের যে উপকরণ বা উপাদান সেটা আপনার উইদিন ইউর কান্ট্রি টেরিটরি লেভেলে থাকতে হবে এবং একমাত্র সম্ভব সেটা হলো নবায়নযোগ্য জ্বালানিতে। যদি আপনি রিনিউয়েবল এনার্জি ইনস্টল করেন 30 থেকে 50% কস্ট রিডাকশন হয়ে যাচ্ছে বিদ্যুতের। মুনাফামুখী হবে না, সরকারের কার্যক্রম বাণিজ্যিক হবে না, সরকারের কার্যক্রম হবে কল্যাণমুখী। যা খরচ হবে সরকার সেইটুকু জনগণের কাছ থেকে নেবে, অর্থাৎ কস্ট বেসিস হবে, নট কস্ট প্লাস মুনাফা বেসিস হবে না। এটা সরকার ঘোষণা দিতে হবে এখনই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী দেশে 31শে মার্চ পর্যন্ত ডিজেলের মজুত আছে 1,28,939 মেট্রিক টন। এছাড়া 7,940 মেট্রিক টন অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল এবং 44,609 মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে। এই অবস্থায় দেশীয় প্রতিষ্ঠানের তেল পরিশোধন সক্ষমতা বাড়ানো এবং সিস্টেম লস কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এই অবস্থায় জ্বালানির দাম বাড়িয়ে ঘাটতি সমন্বয় করার কোনো বিষয় কাজ করলে আরো খারাপ অবস্থার পরিণতি হবে। কারণ সরকার তো জ্বালানি সরবরাহ বাড়াতে পারবে না, রেশনিং করা লাগবে না, জোর করে লোডশেডিং দেওয়া লাগবে না, এসব করা লাগবে, তখন এমনি এমনি লোডশেডিং হবে। বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থাতে অলরেডি প্রায় 2.5% নতুন করে দারিদ্র্য যুক্ত হবে। আমাদের বর্তমানে প্রায় 30 থেকে 35% দারিদ্র্য আছে হার, এটা আর বাড়বে, প্রায় 38% দাঁড়াবে। আর যদি এটা প্রলং করে আরো 2 থেকে 3 মাস, সেটা 40 থেকে 45% ওভারঅল দারিদ্র্যের হার 10% বেড়ে আপনার দারিদ্র্য দাঁড়াবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী দেশে প্রতি বছরে 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেল আমদানি করে, যার মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণই বেশি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশজুড়ে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়েছে হাম রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন সময় মতো টিকা না নেওয়াই সংক্রমণ বাড়ার অন্যতম কারণ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে দেশে মারা গেছে 3 জন। এছাড়া গত 19 দিনে হামে 94 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 5,792 জন। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের অধিকাংশই শিশু। হাসপাতালের বহির্বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড, সবখানেই রোগীর ভিড়। সিট না পেয়ে বারান্দার মেঝেতে চলছে অনেক শিশুর চিকিৎসা। হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুদের অনেকের বয়স 9 মাসের নিচে। যারা একেবারেই টিকা বঞ্চিত বা অসম্পন্ন টিকা নিয়েছে তাদের মধ্যেই সংক্রমণ বেশি। আমি আসছি এখানে আজকে 6 দিন হলো, এখন আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ হয়েছে। আমার টিকা দিছে না, আর কর্তব্য করছে না, আর দিছে না, তোমার বাপ মা দিছে না, আমি কই তারি কেন দিছে না, আমি না নেই। কান্দে বলছি বাচ্চা কি মরে যাবে, তাহলে কি চিকিৎসা দিবেন? কখন চিকিৎসাটা পাবো? প্রাইভেটও দিবে না, কোনো সরকারি কোথাও দিচ্ছে না। আমার বাচ্চাটা তো মরেই আছে, এর কোনো চোখ খোলা নাই, কোনো শ্বাস নাই, কোনো নিঃশ্বাস নাই, আমার কাছে তো এর মরা মনে হচ্ছে। আর আমি হচ্ছি মা, প্রত্যেকটা হসপিটাল থেকে যদি এরকম আমাকে ব্যাক করে দেওয়া হয় যে নাই নাই নাই, তাহলে কোথায় যাই আমি ট্রিটমেন্টটা নিব? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান হাম অত্যন্ত সংক্রামক রোগ, যা হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শুরুতে জ্বর, কাশি, চোখ লাল হওয়া, এরপর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়।
অনেক ক্ষেত্রে জটিলতাও তৈরি হতে পারে। এখন সবাই ঢাকায় চলে আসতে হয়, যদি উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে সে চিকিৎসা ব্যবস্থা আমরা বিকেন্দ্রীকৃত করতে না পারি, হামি বলুন বা ডেঙ্গুই বলুন, এরকম কোনো যদি প্রাদুর্ভাব ঘটে, সেখানে কিন্তু এরকম বিপর্যয়ের আশঙ্কা থেকেই যায়। প্রাথমিক চিকিৎসা, মাধ্যমিক চিকিৎসা এবং তৃতীয় পর্যায়ের চিকিৎসা, সেটা হচ্ছে মেডিকেল সর্বোচ্চ চিকিৎসা। এভাবে ভাগ ভাগ করে যদি থাকে, তাহলে প্রথম পর্যায়ে চিকিৎসা হয়ে গেলে তাদের তো আর জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে না। বিশেষজ্ঞরা বলছেন হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় টিকাদান। তাই অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা নিশ্চিত করার পরামর্শ তাদের। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। জনরায়কে অস্বীকার করা ফ্যাসিবাদের নামান্তর বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার কেরানীগঞ্জে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সংসদের 2/3 বেশি হওয়ায় বিএনপি গণভোটের উপর মতামত পরিবর্তন করে ফেলছে বলেও মন্তব্য করেছেন তিনি। বিরোধী দলীয় নেতা বলেন, জামাত সংবিধানের সংশোধন নয়, সংস্কার চায়। তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে দেশে কোনো সামরিক শাসন ও চিহ্নিত স্বৈরাচার নেই। তারপরও জনজীবনে স্বস্তি ও মানুষের জীবনে কোনো নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। বলেন, জামাত সংকট তৈরি করতে চায় না, সংকট নিরসনে সাহায্য করতে চায়। সন্তানদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়বে উল্লেখ করে জামাতের আমির বলেন, শিশুরা এখন ডিভাইসে আসক্ত, তার উপর আবার হোম ক্লাসের নামে ডিভাইস ধরিয়ে দিলে আরও বেশি আসক্ত হয়ে যাবে। হোম ক্লাসে মেধার অপমৃত্যু ঘটবে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। এই জনগণই তো 12 তারিখ ফেব্রুয়ারি মাসের 2টা ভোট দিয়েছিল, একটা জাতীয় সংসদে আর একটা গণভোটে হা। আপনারা ভিতরে ভিতরে না ছিলেন, কিন্তু প্রকাশ্যে আপনারাও হা বলেছেন। আপনারা এখন বলছেন জনগণ 51% আপনাদেরকে ভোট দিয়েছে, তো ওখানে যে জনগণ 70% ভোট দিয়েছে, 51 বড় না 68 বড়? আপনি 68% জনগণের মতামতকে উপেক্ষা করছেন আর 51% কথা বলছেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অবস্থান নেয় বিরোধী দল নানা ইস্যু তৈরি করছে। প্রকৃতপক্ষে বিরোধী দলই জুলাই সনদ বাস্তবায়ন চায় না বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আর জামাত ইসলামী ও আওয়ামী লীগ একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন তারা। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তারা। চিফ হুইপ বলেন, বিএনপিকে জুলাই সনদ বিরোধী হিসেবে চিহ্নিত করতে চায় একটি দল, যারা বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। আলোচনায় উঠে আসে দেশের জ্বালানি সাশ্রয় মানুষের সরকারের নানামুখী পদক্ষেপের কথা। যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে, কষ্টটা সেখানে। আর আপনাদের দুটি দলই মুক্তিযুদ্ধকে ইনডাইরেক্টলি বিরোধিতা করেছেন, মুক্তিযুদ্ধটা চান নাই। সেই কারণে আওয়ামী লীগও যে পথে হেঁটেছেন, আজকে জামাতও কিন্তু সে একই পথের নাবিক। এই কারণে তারা বিরোধিতা করবে এবং সেইখানে আমরা বলি সাহসের সাথে, যোগ্যতার সাথে বিএনপি এগিয়ে যাবে। আমরা হায়ার পক্ষে জুলাই সনদ 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই এবং আমরা করা শুরু করেছি, কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। ভাইবটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি, জুলাই সনদের বিপক্ষে বিএনপি না। জুলাই সনদের পক্ষে আমরা ভিন্ন মত ওখানে পোষণ করেছি এবং ভিন্ন মত আমরা লিখে আসছি ওখানে, কিন্তু জুলাই সনদের মধ্যে যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে তার মধ্যে ভিন্ন মতের কোনো কথা বলা নাই। বাহরাইনে ইরানের মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে নিহত বাংলাদেশি SM তারেক আলীর মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৃতদেহ পৌঁছানোর পর মরদেহটি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক, প্রতিমন্ত্রী নুরুল হক নূর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও সে সময় সাথেই ছিলেন। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেন, ইরান ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী বাংলাদেশি বাকি 6 জনের মৃতদেহ দেশে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যুদ্ধাবস্থায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে থাকার পরামর্শ দেন মন্ত্রী। গত 2 মার্চ ক্ষেপণাস্ত্র হামলায় তারেক আলী নিহত হন।
সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চলছে জ্বালানি তেলের ভোগান্তি, দাম বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর। সংকট আরও তীব্র হওয়ার আগেই পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। হামের ভয়াবহতা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রামে আরও 3 শিশুর মৃত্যু। সিলেট সহ কয়েক জায়গায় শঙ্কাজনক পরিস্থিতি। সরকার ব্যর্থ, জনরায়কে অস্বীকার ফ্যাসিবাদেরই নামান্তর বলেছেন ডাক্তার শফিক। জামাত, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী অভিযোগ বিএনপি নেতাদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।